তখন উকিল কি বলল? উকিল বলল, কিরকম জানো, তুমি যদি তার সঙ্গে দেখা করতে যাও হাইকোর্টে, গিয়ে দেখবে তিনি রয়েছেন সুপ্রিম কোর্টে। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকায় আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা দেখবেন এবং ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেবেন, যেন সবাই এই তথ্যগুলো জানতে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবার তুমি যদি তার সঙ্গে দেখা করার জন্য পৌঁছে যাও সিঙ্গেল বেঞ্চে, সেখানে গিয়ে শুনবে তিনি চলে গেছেন ডিভিশন বেঞ্চে। আবার সেখানে গেলে তুমি জানতে পারবে যে তিনি রয়েছেন প্রধান বিচারপতির ঘরে। কিছুতেই মীমাংসা হওয়ার জো নেই। একেবারে সুকুমার রায় যেরকমটা বলে গেছেন সেই রকমই গোটা ব্যাপারটা একেবারে হযবরল। দেখুন, আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা উঠেছিল। প্রতীক জৈন এবং আইপ্যাকের দপ্তরে ইডির তরফ থেকে যে রেড করা হয়েছিল সেই নিয়ে যে মামলা, সেটা হাইকোর্টে উঠেছিল। কিন্তু হাইকোর্টে আজকে এই মামলা ওঠার বিষয়টা খুব একটা ফর্মালিটির থেকে বেশি কিছু ছিল না। টেকনিক্যালি যেহেতু একটা তারিখ দেওয়া ছিল যে আজকের তারিখে মামলাটা উঠবে, সেই কারণেই উঠেছে। তার কারণ কেন বলছি ফর্মালিটি, সুপ্রিম কোর্টে অলরেডি মামলা টেনে নিয়ে গেছে ইডি, সেখানেই বিষয়টা শোনাশুনি যা হবার হবে। তাই সুপ্রিম কোর্ট যতক্ষণ না কিছু বলছে, হাইকোর্টে বিষয়টা খুব একটা এগোনোর নেই। এবং সেই কারণেই ইডির তরফ থেকে আজ হাইকোর্টের কাছে এটাই বলা হয়েছিল যে এই মামলা তো সুপ্রিম কোর্টে অলরেডি গেছে, সুপ্রিম কোর্ট শুনবে, তাই এখানে মামলাটা আপনি অ্যাডজর্ন করে দিন, মুলতুবি রাখুন। সুপ্রিম কোর্ট কি বলে তার উপরে ডিপেন্ড করছে। আবার আজ এখানে এই নিয়ে খুব একটা কথা বলার নেই। এবং সেই মামলাতে সেরকমটাই বিচারপতি কিন্তু জানিয়েছেন যে মামলা আপাতত মুলতুবি, অ্যাডজর্ন করে দেওয়া হচ্ছে। এবং তারই সঙ্গে এখানে এটা বললেও মিথ্যে কথা বলা হবে না যে আজ যদি হাইকোর্টে ইডির তরফ থেকে বলা হতো যে আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই মামলা শোনাবো, এখানেই করবো, আমরা বলছি আমাদের যা বলার, তাহলে উল্টো দিক থেকে অবশ্যই করে বলা হতো যে কেন এখানে বলা হবে, সুপ্রিম কোর্টে তো অলরেডি মামলাটা গেছে, তাহলে এখানে অত বলে লাভ কি। দেখুন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে পিটিশনটা করা হয়েছিল সেই নিয়ে ইডির তরফ থেকে ইডির আইনজীবী আজ হাইকোর্টে খানিকটা চোটপাট করেছেন। এটা কি মানে, এই পিটিশনের তো কোনো মানেই হয় না। অন্যরাও বাকিরাও মোটামুটি সেই রকম ভাবেই শুনে নিয়েছেন যে এটা এখন ওই মামলাটা নিয়ে তো হাইকোর্টে কথা বলে কোনো লাভ নেই, সুপ্রিম কোর্টে যেটা রয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টেই কথা হবে। এবার তাহলে বক্তব্য হলো, হাইকোর্টে যদি মামলা আপাতত শোনা হলো না এবং আবার একটা মুলতুবি করে দেওয়া হলো, তাহলে এই মামলাটা ফাইনালি সুপ্রিম কোর্ট শুনবে। তো তা কবে শুনবে? সুপ্রিম কোর্টে যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার 11:30টার সময় এই মামলা উঠবে। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল মনুভাই পঞ্চোলি, তাদের বেঞ্চে এই মামলা উঠবে এবং সেখানে এই মামলাটা শোনা হবে। ইডির যা আবেদন রয়েছে সেই আবেদন সুপ্রিম কোর্ট প্রথমে শুনবে এবং তারপর শোনার পর সুপ্রিম কোর্ট ঠিক করবে যে মামলাটা সুপ্রিম কোর্টেই থাকবে কিনা। যদি সুপ্রিম কোর্টেই থাকবে বলে ঠিক হয়, তাহলে সুপ্রিম কোর্টেই এগোবে বিষয়টা। আর যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে না, আপনারা হাইকোর্টেই চলে যান, হাইকোর্টেই যা হওয়ার হবে, মামলা যদি আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয় হাইকোর্টে, তাহলে এরপর হাইকোর্টেই বিষয়টা আবার এগোবে। সুপ্রিম কোর্ট কি বলে তার উপরেই এখন গোটা বিষয়টা নির্ভর করছে। ইডির যে মামলাটা, সেই মামলা নিয়ে ইডির আইনজীবী যিনি ছিলেন হাইকোর্টে, আজ তিনি বলেন যে দেখুন, সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে এবং হাইকোর্টে যে মামলাটা রয়েছে, দুটোর বিষয়বস্তু একই। তাহলে এই মামলা হাইকোর্ট থেকে মুলতুবি করে দেওয়া হোক। এমনিতে এর আগেও একবার শুনানি স্থগিত হয়ে গেছে হাইকোর্টে, আবার যদি কয়েকদিনের জন্য শুনানি স্থগিত হয়ে যায় তাহলে আকাশ ভেঙে পড়বে না, এবং ফাইনালি সেটাই হয়েছে ওই মামলার ক্ষেত্রে। কিন্তু তাহলে আজ কি হলো হাইকোর্টে? আরেকটা বেশ মজার জিনিস হয়েছে। এই একটা মামলা ছাড়া আরো একটা পিটিশন ছিল আজ হাইকোর্টে, যেটার ব্যাপারে আমি বলছিলাম যে ইডির তরফ থেকে বেশ চোটপাট করা হয়েছে। তো সেই পিটিশনটা দাখিল করেছিল তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা অভিযোগ নিয়ে পিটিশন দাখিল করা হয়েছিল হাইকোর্টের কাছে যে দেখুন, আমাদের যা নথিপত্র আইপ্যাকের অফিসে ছিল, প্রতীক জৈনের বাড়িতে ছিল, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের সেই সমস্ত নথিপত্র, কাগজ, এই সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে গেছে ইডি, মোচকা বেঁধে নিয়ে চলে গেছে। এবং সেই যে জিনিসপত্রগুলো তারা সিজ করেছে সেগুলো আসন্ন নির্বাচনে ব্যবহৃত হতে পারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বা তৃণমূল কংগ্রেসের যে কনফিডেন্সিয়াল সমস্ত নথিপত্র যেগুলো ইডি নিয়ে চলে গেছে, সেই সমস্ত কিছু লিক হয়ে যেতে পারে নির্বাচনের আগে। এবং সেটা যদি হয় তাহলে সেটা অত্যন্ত বিপজ্জনক একটা বিষয় হবে। এবার ইডির আইনজীবী অবশ্যই এটাকে অনেক দিক থেকেই ট্যাকেল করেছেন। এক, যেমন তিনি এই কথা বলেছেন যে যেখানে রেড হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের রেজিস্টার্ড অফিস নয়, তাহলে তৃণমূল কংগ্রেসের নথিপত্র চুরি করে নিয়েছে, এইভাবে আপনি কি করে বলতে পারেন? দ্বিতীয় কথা হিসেবে বলা হচ্ছে যে দেখুন, যিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পিটিশনটা ফাইল করেছিলেন, তিনি সেই দিন, সেই মুহূর্তে যেখানে রেড হচ্ছিল তার কোনো জায়গাতেই উপস্থিত ছিলেন না, তিনি কোনোটা চোখের সামনে দেখেননি, তিনি কিছুই জানেন না। তাহলে তিনি কি করে পিটিশন ফাইল করলেন? তিনি
তিনি তো ওই জায়গায় উপস্থিতি ছিলেন না, তাহলে কি হয়েছে না হয়েছে সেটা তিনি জানবেন কি করে? এবং তারই সঙ্গে যিনি পিটিশনটা ফাইল করেছেন তিনি একথাও বলেননি যে আমি অন্য কারোর কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি এবং সেই থার্ড পার্টি সোর্স থেকে বিষয়টা আমি জেনেছি আর এই হচ্ছে আমার সোর্স, এরকম কোনো তিনি মেনশনও করেননি। তাহলে এই পিটিশন কি করে ধোপে টেকে? এটা তো কিছুতেই টিকবে না। এবং এরপর যে বিষয়টা হয়েছে, যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, যেটাকে নিয়ে বলা হচ্ছে যে আদালতে বিরাট বড় একটা ধাক্কা, একটা সেটব্যাক হয়েছে, এটা কিন্তু টেকনিক্যালি ভুল তবে পলিটিক্যালি রাইট। কেন বলছি? তো তৃণমূল কংগ্রেসের বেসিক্যালি পিটিশন এটাই ছিল যে আমাদের কাগজপত্র, আমাদের কনফিডেন্সিয়াল তথ্য সমস্ত কিছু নিয়ে চলে গেছে ইডি, এগুলোকে সংরক্ষণ করতে হবে ইডিকে, কোনোভাবেই কোনো বাইরের কারোর হাতে যাতে এগুলো না পৌঁছায় সেটা নিশ্চিত করতে হবে। এবং সেই মর্মে হাইকোর্টের তরফ থেকে যেন একটা অর্ডার দেওয়া হয় যে এই কাগজপত্র কোনোভাবেই বেরোবে না, ইডি এই সমস্ত নথিপত্র, তৃণমূল কংগ্রেসের নথিপত্র জানিয়ে গেছে সেগুলো সংরক্ষণ করবে। কিন্তু সেখানে ইডির আইনজীবী আজ যে কথাটা বললেন আদালতে, বারবার তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে ওই 8ই জানুয়ারি প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের দপ্তরে ইডির তরফ থেকে যে রেড করা হয়েছিল সেখানে ইডি কোনো কিছুই সিজ করেনি, কোনো কিছুই ইডি নিয়ে আসেনি, কোনো কাগজপত্র, নথি, তথ্য, ল্যাপটপ, ফোন, কোনো কিছুই ইডি নিয়ে আসেনি, ইডি তৃণমূল কংগ্রেসের কোনো তথ্য নিয়ে আসেনি। তাহলে ইডির আইনজীবীর বক্তব্য হচ্ছে আমরা যেটা নিয়েই আসিনি সেটা আমরা সংরক্ষণটা করব কি করে, আমরা তো কিছুই আনিনি। এবার তৃণমূল কংগ্রেসের আইনজীবী যিনি আদালতে ছিলেন তিনি বলেন যে ইডির আইনজীবী অন রেকর্ড, একদম পুট ইট অন পেপার, একদম পরিষ্কার যদি এটা নোট করে বলেন যে ইডি সেদিন কিছুই নিয়ে যায়নি, কোনো তথ্য নেয়নি, তৃণমূল কংগ্রেসের কোনো তথ্য পায়নি, কিছুই সিজ করেনি, এটা যদি তিনি বলে দেন তাহলে হয়ে গেল, আমাদের মামলার এখানেই নিষ্পত্তি হয়ে যাবে। এবং ইডির আইনজীবী এটা মেনে নেন, তিনি এই প্রসঙ্গ বা এই কথাটাকে মান্যতা দেন এবং তিনি বলেন যে আমি আবারও বলছি ইডি কোনো কিছু নিয়ে যায়নি, কোনো কাগজপত্র নেয়নি সেদিন এই দুটো প্রিমাইস থেকে, প্রতীক জৈনের বাড়ি বা আইপ্যাকের দপ্তর, দু জায়গা থেকেই রেডে কোনো কিছু ইডি সিজ করেনি। তারই সঙ্গে ইডির আইনজীবী যে কথাটা বলেন সেটা হচ্ছে এই দুটো জায়গা থেকে ওই দিন তদন্তের সময় কেউ যদি নথিপত্র, তথ্য নিয়ে বেরিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত নথিপত্র চুরি করে নিয়ে চলে গেছেন, বেরিয়ে চলে গেছেন। তাহলে আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা মমতা ব্যানার্জিকে গিয়ে বলুন যে আপনি তো সমস্ত তথ্য, নথিপত্র, ফাইল সব চুরি করে নিয়েছেন। ইডির কোনো অফিসার সেদিন কোনো কিছু সিজ করেনি। ব্যাস, অতএব এই মামলা বা এই পিটিশনের আর কোনো আগা মাথা কিছুই রইল না, এই পিটিশনটার আর কিছু নেই, এই পিটিশনের নিষ্পত্তি, যেটা তৃণমূলের আইনজীবীও সেখানে বলেছেন যে ইডির আইনজীবী যদি পরিষ্কার বলে দেন কোনো নথি নেওয়া হয়নি তাহলে আমরা মামলার নিষ্পত্তি হয়ে যাবে, এখানেই ডিসপোজ অফ করে দিতে পারবেন এই পিটিশনকে। এবং ইডির আইনজীবী সেটাই বলে দিয়েছেন, এই মামলাটার নিষ্পত্তি হয়ে গেছে, কোনো তথ্য নিয়ে যায়নি, তাহলে সংরক্ষণেরও কোনো বিষয় নেই। এইখানে কিন্তু বিষয়টার আরো একটা দিক রয়েছে, যেহেতু ইডির তরফ থেকে আইনজীবী একদম পরিষ্কার আদালত এটা স্বীকার করে নিয়েছেন যে ইডির কাছে ওই দিন ওই দুটো জায়গা থেকে কোনো তথ্য, নথিপত্র কিছু আসেনি। এরপরে কয়লা কাণ্ডে, কয়লা পাচারের যে তদন্ত, যেটার জন্য সেদিন ইডি রেড করতে এসেছিল, সেখানে কোনো তথ্য যদি তাদের সামনে আসে এবং সেটা তারা কোথা থেকে পেয়েছেন সেই প্রশ্ন যদি উঠে আসে, ইডি কিন্তু কোনো মতেই এটা বলতে পারবে না যে প্রতীক জৈনের বাড়ি বা আইপ্যাকের দপ্তর থেকে এই তথ্য পাওয়া গেছে, কারণ অন রেকর্ড ইডির আইনজীবী বলে দিয়েছেন ওই দুটো জায়গা থেকে কোনো কিছু আমরা নিয়ে আসিনি। এইটাও কিন্তু একটা ভেবে দেখার মতো জায়গা, পরবর্তীকালে এটা কোনো মামলায় উঠে আসতেই পারে এবং অবশ্যই করে এরপর সুপ্রিম কোর্টের যে আলোচনা হবে, সুপ্রিম কোর্টে যখন এই হিয়ারিংটা হবে তখন নিশ্চয়ই এই বিষয়টা উঠে আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সব নিয়ে চলে গেছে, ইডি তো কিছুই নিতে পারেনি। তো এর কিন্তু প্রভাবটা কি হলো সেটা কদিন পর দেখতে পাওয়া যাবে। মানে আপাতত গোটা বিষয়টা হচ্ছে দাবার গুটি সাজানোর মতো, কে জিতলো সেটা আজ থেকে আরো 10টা দান বাদে বোঝা যাবে। একদম শেষে এখানে দুটো কথা বলি। দেখুন, আমরা এই বাংলায় যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেখানে মাঝে মধ্যেই দেখতে পাই হেডলাইনের জন্য একটা প্রচন্ড তাড়াহুড়ো, তাড়াতাড়ি শিরোনাম দেওয়ার তাগিদ একটা দেখতে পাওয়া যায় এবং সেখানে অদ্ভুত সমস্ত কথাবার্তা লেখা হয়। ইংরেজি থেকে বাংলা তর্জমা করতে গিয়ে অনেক সময় এমন সমস্ত শব্দ প্রয়োগ করা হয় যাতে কিন্তু পুরো ভাবটাই পাল্টে যায়। যেমন মেসির যে গোট ট্যুর হয়েছে, GOAT, গ্রেটেস্ট অফ অল টাইম, সেই গোট ট্যুরকে মেসির ছাগল যাত্রা বা মেসিকেই একেবারে ছাগল টাগল বলে অভিহিত করা হচ্ছে, সেই রকম হেডলাইনও যেমন আমরা সকলেই দেখেছি, সেই রকমই আজকের এই মামলার ক্ষেত্রেও কিন্তু একটা কথা বারবার বলা হচ্ছে, তৃণমূলের তরফ থেকে যে মামলাটা হাইকোর্টে গেছিল সেটা খারিজ করে দেওয়া হয়েছে। এই মামলাটা খারিজ হয়নি, এই মামলার নিষ্পত্তি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের আইনজীবী পরিষ্কার বলেছেন যে ইডির আইনজীবী যদি অন রেকর্ড এটা নোট করে বলে দেন যে ইডি কোনো কাগজপত্র আমাদের কিচ্ছু সেই তদন্ত থেকে নিয়ে যায়নি, তাহলে আপনি এই মামলা ডিসপোজ করে দিতে পারেন, বিচারপতির উদ্দেশ্যে তিনি বলেছেন।
ইডির আইনজীবী সেটা মেনে নিয়েছেন এবং বলেছেন আমরা ওই রেডে প্রতীক জৈনের বাড়ি বা আইপ্যাকের দপ্তর থেকে কিচ্ছু সিজ করিনি, কিচ্ছু নিয়ে যায়নি। ওই তদন্ত থেকে, ওই রেড থেকে কাগজপত্র ফাইল যদি কেউ নিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা এক এবং একমাত্র মমতা ব্যানার্জি। কাজেই আপনারা মমতা ব্যানার্জিকে গিয়ে বলতে পারেন যে আমাদের দলের কাগজপত্র আপনার কাছে আছে, আপনি সংরক্ষণ করুন। ইডির আইনজীবী পরিষ্কার করে দিয়েছেন সেই বিষয়টা এবং এখানে মামলাটি নিষ্পত্তি হয়েছে। এই মামলা কিন্তু খারিজ হয়ে যায়নি। এইগুলো অত্যন্ত লিগাল, অত্যন্ত সিরিয়াস টার্মস। এইগুলোকে নিয়ে এইভাবে ছেলেখেলা যদি করা হয় এবং তার মাধ্যমে যদি একটা বিভ্রান্তি তৈরি করা হয়, নিষ্পত্তি আর খারিজের পার্থক্য একজন বাঙালি সাংবাদিক যদি বুঝতে না পারেন তাহলে তো এই ছাগল দিয়ে লাঙল চাষ করানোর মতো বিষয় সামনে উঠে আসে এবং সেক্ষেত্রে যে গালিগালাজগুলো করা হয় সেগুলো শখের সাংবাদিকদের মুখ বুঝে মেনে নিতে হবে। যাই হোক, আজকের এই যে আর্গুমেন্ট যেটা আদালতে হয়েছে হাইকোর্টে, তার একেবারে লাইভ স্ট্রিমিং হয়েছে, আমি লিংক দিয়ে রাখবো, আপনারাও গিয়ে নিজেরা শুনে নিতে পারেন। খুবই ভালো হিয়ারিং হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, পুরো জিনিসটা আপনারাও শুনে দেখে নিতে পারেন। এবং দ্বিতীয় একদম শেষ যে বিষয়টা বলা সেটা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার 11:30টার সময় সুপ্রিম কোর্টে ইডির মামলাটা উঠবে, যেটা আগেই বললাম। এবং সেখানে যদি দেখা যায় যে এই মামলায় কোনো অন্তর্বর্তী নির্দেশ এলো না, আগামীকাল যদি কোনো রকম কোনো অন্তর্বর্তী নির্দেশ না আসে, তাহলে বুঝতে হবে এই মামলা কিন্তু আবারও সেই দীর্ঘসূত্রিতার দিকেই এগিয়ে যাচ্ছে, যেটা আসলে এক দিক অবশ্যই চায়। কোন দিক চায় সেটা নিশ্চয়ই আলাদা করে আর বলার দরকার নেই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।